বাঙালিরা যায়, বেড়াইতে যায়, ডাক্তার দেখাইতে যায়, শাড়ি কিনতে যায়, সালোয়ার কামিজ কিনতে যায়, এটা ঠিক আছে। বাট ব্যবসার জন্য আদার দেন যেসব বাংলাদেশের সাথে যেসব ট্রেড হয় ছোটখাটো যেগুলা, কিন্তু যে কোনো আপনি যদি বলেন আপনি প্লেন কিনবেন, এয়ারবাসের হেডকোয়ার্টার, আপনি জানেন আমি এভিয়েশনে কাজ করি, আমি বললাম যে হোয়াই ইউর রিজিওনাল হেডকোয়ার্টার ইজ ইন নিউ দিল্লি, ইউ শুড বি ইন সিঙ্গাপুর, ইউ শুড বি ইন ব্যাংকক অর কুয়ালালামপুর, আমি তাদেরকে বললাম। তো ওরা বুঝতে পারছে। যেমন ধরেন ভিসা, যেসব ঢাকায় মনে করেন 50টার বেশি এমবেসি নাই, বাকি এমবেসি গুলো দিল্লিতে, তা আমরা তো দিল্লিতে যাইতেই পারবো না, এবং আমরা দিল্লিতে যেতে চাইও না। আচ্ছা যাই হোক, এই যে আপনি যে বললেন ভারত নীতি, চাণক্য নীতি, কৌটিল্য নীতি, আমরা যেটাই বলি, ভারত আসলে সত্যিকার অর্থেই অনেক ব্যাকডেটেড। যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা ফেক সার্টিফিকেটদারি 4 বছরের আপনার প্রধানমন্ত্রী, সাম্প্রদায়িকতার কথা বাদ দেন, ইট ইজ ইন্ডিয়ার ডিএনএ, এটা বলে কোনো লাভ নেই। আর এগুলা আপনি জানি, সবাই জানি। আরেকটা কথা হচ্ছে এই যে এস জয়শঙ্কর, আপনি বাংলাদেশের না, তো আপনি দেখেন আমরা পাকিস্তানকে ফেইল্ড স্টেট বলি, ভারতের পররাষ্ট্রনীতি কি পরিমাণ মার খাইছে, তাদের পাকিস্তান নীতি, তাদের মিডিল ইস্ট নীতি, তাদের চায়না নীতি। আমরা তো ধরেন এদেরকে পিটাইয়া বাইর করছি বাংলাদেশ থেকে, তাদের এই মাফিয়াকে। সমস্ত জায়গায় ভারত এখন মারাত্মক রকম আপনার আন্তর্জাতিক কূটনীতিতে কর্নার্ড। আপনি মিডিল ইস্টে দেখেন, আপনি সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, আপনি নিশ্চয়ই মনে আছে আজ থেকে 3 বছর আগে মোহাম্মদ বিন সালমান MBS পাকিস্তান এবং ভারত ভিজিট করতে আসছে। তো ভারতের কিরকম প্রভাব ছিল আপনি দেখেন, সে প্রথমে পাকিস্তানে আসছে, সে পাকিস্তান থেকে দিল্লি আসবে, তখন তাকে অনুরোধ করা হয়েছে আপনি পাকিস্তান থেকে সরাসরি দিল্লি আসতে পারবেন না, কিভাবে, আপনাকে আবার সৌদি আরব ফেরত যেতে হবে অথবা দুবাই ফেরত যেতে হবে, ওখান থেকে আসবেন। আপনি ঠিক সালমান পাকিস্তান থেকে আবার রিয়াদ ফেরত গিয়ে আবার রিয়াদ থেকে আসে, আপনি জানেন মানে কিরকম তাদের অবস্থান ছিল। মোহাম্মদ বিন সালমান সৌদি, সে তো মানে ডিফেক্টো কিং। আচ্ছা, এখনো আছে। আচ্ছা, এখন কি হয়েছে দেখেন, মিডল ইস্টের যুদ্ধের কারণে হোক, যে কোনো কারণে হোক, একটু হইলেও তাদের সম্বিত, আমরা গরু গুস্ত খাইয়া মুসলমান, তো আমাদের তো ব্রেন খুব মোটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এখন মনে হয় কিছুটা সম্বিত ফিরে পাইছে। প্রথম সৌদি আরব পাকিস্তানের সাথে একটা চুক্তি করলো, এবং গত মাসে আপনার সৌদি আরব, টার্কি যেটা, এবং পাকিস্তান, যেটা মক্কা চুক্তি বলা হচ্ছে, যেটা আমরা হয়তো পরে ডিসকাস করব, এই চুক্তি করার পরে আপনার ভারতের অবস্থা ত্রাহি মধুসূদন। এখন আমি গত 2-3 দিন ভারতের যেগুলো আমি শুনি, যেমন ধর ফোর্স ম্যাগাজিনে মানে মিস্টার সাউনি, ভেরি গুড, কারণ থাপর, আরফা খানম, এদের আমি টক শো গুলো দেখি। ওরা ভারতের বিভিন্ন বড় বড় এবং তারা রেশনাল কথাবার্তা মোটামুটি বলে, আপনি বলতে পারেন। তো আমি এদের টক শোতে দেখলাম যে ভারতের যে পররাষ্ট্রনীতির যে আপনার দৈন্যদশা, এস জয়শঙ্কর, কিন্তু জনাল আবেদিন, আমি যতটুকু জানি যে বাংলাদেশ বিষয়টা আসলে ভারতের বিদেশ মন্ত্রক দেখে না, এটা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত হয়। এবং যেটা আপনি পাবেন যে তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতের পরই ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ছুটে গিয়েছেন দিল্লিতে, এবং সেখানে সরাসরি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রায় 1 ঘন্টা ব্যাপী বৈঠকে ত্রিবেদী বলেছেন যে আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই উৎসুক, তিনি একটা মিটিং করবেন তারেক রহমানের সঙ্গে। তো এই জিনিসটা আমার মনে হয় যে আপনি ক্লিয়ার করবেন যে আসলে সরাসরি প্রধানমন্ত্রী তো দেখে কিনা। আর দ্বিতীয়ত, খুবই মানে ভারত খুবই, যেটা বাংলায় বলি, বেদিশা হয়ে গেছে। হ্যাঁ, মানে খুবই বেপরোয়া হয়ে গেছে, যেভাবেই হোক তারেক রহমানকে মিটিং এ বসাতেই হবে। আপনার বাসায় কোনো মেহমান যদি মানে কারো দাওয়াত দেন, আপনি যদি আমাকে বলেন যে মিশন ভাই আপনি আমার বাসায় কিন্তু রাত 8টার মধ্যে আসবেন, এরপরে আসলে কিন্তু আর আগামী 1 বছরের মধ্যে দাওয়াত পাবেন না। তো এখানে আমরা বলি যে তারেক রহমান যদি এখন আসবে, না হলে কিন্তু আর আসতে পারবে না। এটা আমরা ওই যে বিনা স্বীকৃতি, তারপরে আরো কি জানি পঙ্কশন আছে না, কিছু সাবেক ভারতীয় হাইকমিশনার, আওয়ামী লীগের পেড এজেন্ট, এদেরকে বলতে শুনি। মানে অনবরত মানে খুবই ইচ্ছা, খুবই আশা। এমনকি দীনেশ ত্রিবেদীও বলেছেন যে নরেন্দ্র মোদী বলেছেন যে তারেক রহমানকে
উপযুক্ত সম্মান দিয়ে অভাবনীয় কূটনৈতিক পুরস্কার দেওয়া হবে। হঠাৎ করে কেন তারেক রহমানকে এখনই সফরে নিতে হবে? না, আপনি ঠিকই বলছেন। ওই যে বললাম না, শ্রীময় তালুকদার সে লিখছে বাংলাদেশ সিলি গেম খেলতেছে, আমাদের ক্যারট অ্যান্ড স্টিক পলিসি নিতে হবে। এটা হচ্ছে তার কথা, যেটা ওই যে আপনার মুকেশ আম্বানির পত্রিকায় আসছে। তারপরে এএনআই একটা সাক্ষাৎকারে ভারতের আরেক রাষ্ট্রদূত, ওনার নাম হচ্ছে বিদ্যাভূষণ সনি, উনি বলছে এই যে কথাটা আপনি বললেন যে আমার এই স্টিপুলেটেড টাইমের মধ্যে আসবে, দি উইন্ডো উইল নট ওপেন ফর লং টাইম। এই যে যেটা বললেন আপনি, 8টার পরে কিন্তু আর খাইতে দিব না, 8টার মধ্যে আসলে ভাত পাইবে, নাইলে বন্ধ, এরকম একটা ভাব। তারপরে আপনি এই যে পিনাক অথবা ভিনা সিকরি, এদের কথা তো বলে লাভ নাই, পঙ্কজ শরণ, হ্যাঁ পঙ্কজ শরণ, এরা তো আছে। আমি আরো একটা দেখলাম যে তাদের শ্যাম সারান, যেটা পররাষ্ট্র সচিব ছিল, তারও একটা সাক্ষাৎকার আমি কারণ থাপরের সাথে দেখলাম। বাট দে আর রেশনাল। এই যে আমাদের দেশে যেগুলো ছিল, এগুলা একটা পিকুলিয়ার কথাবার্তা বলে, মানে ইরেশনাল কথাবার্তা বলে। আমার কাছে আশ্চর্য লাগে বিনা সিকরির মতো এই আপনার এই মহিলা। আরেকজন একাডেমিকের সাথে আমরা ডিসকাস করছিলাম, বাংলাদেশ বিষয়ক অনেক বইটই লিখছে, শ্রীরাধা, ডক্টর শ্রীরাধা দত্তকে একবার আমি জিজ্ঞেস করছিলাম, শি ইজ এ বেঙ্গালি, আমি বললাম আপনারা এত ইরেশনাল কেন? বলছে কিরকম? আমি বললাম না, আপনি যে মানে শেখ হাসিনার কথা বললেন, আমরা 2000 সালের আগে বা 90-এর আগে যে বেগম খালেদা জি এবং শেখ হাসিনাকে দুজনকে আমরা সম্মান করতাম, এবং দুজনকেই আমরা বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রের একদম সোপান মনে করতাম। কিন্তু হোয়াট ইউ ডিড অ্যারাউন্ড শেখ হাসিনা, বলতে আমরা করছি মানে, আমি বললাম আপনি তো এটা অ্যাভয়েড করতে পারেন না, ইউ ক্যানট অ্যাভয়েড। তাকে যে আজকে ধ্বংস করলেন, বিএনপি আওয়ামী লীগ যে একটা এই যে রাইভেলরি বলেন, প্রতিদ্বন্দ্বী বলেন অথবা ডিওপলি বলেন ছিল, ইউ হ্যাভ ডিস্ট্রয়েড ইট। আমি এভাবে বলছি তাকে। তো আজকে আপনাকে আমি বলতে চাচ্ছি, এই আচ্ছা, ওই যে শ্রীরাধা মনে হয় ওই সময় একটা টক শো করেছিল নাগরিক টিভিতে, নন বাঙালির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে ওনার সাথে আমার এমনি মানে অফলাইনে কথা হয়েছে, এটা বলতে চাচ্ছি আপনাকে। তো উনি পরবর্তীতে হয়তো বুঝতে পারতেছেন ব্যাপারটা হলো, আমি আপনাকে যেটা সংক্ষেপে আমি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে মিশন ভাই, সেটা হলো আসলে ভারত হয়েছে কি জানেন, ভারত আমাদেরকে মনে করছে যে এদেরকে আমরা স্বাধীন করে দিছি, মানে ওই যে এরকম আর কি, আমরা মানে আপনি ঘটক হইলেন, বিয়ে করেছেন, পারলে বউটাও আপনি নিয়ে যাবেন, বুঝছেন না? আপনি যদি এই যে আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা যদি আপনি বলেন, উনি মৃত্যুর আগ পর্যন্ত হি ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট বাংলাদেশ উইল বি পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইট উইল বি অ্যানাদার স্টেট। উনি বিশ্বাস করতেন সেটা, আপনি ওনার বই পড়েন। এবং তারা আমাদেরকে এত আন্ডারস্টিমেট করে, আমরা যে 47-এ পুরো বেঙ্গল চাইছিলাম, তারা যে করে নাই, এবং আমরা যে এইটা দিলাম, তাদের মনে ছিল যে আপাতত দেয়, এটা পরে আমরা নিয়ে আসব। এবং সেটা শেখ মুজিব এবং শেখ হাসিনার ইতিহাস আপনারা দেখেন। এখানে তো হঠাৎ করে জিয়াউর রহমান আবিষ্কার হয়েছে, আপনি বুঝেন না, হঠাৎ করে খালেদা জিয়া আসছে, এখন তারা তো মনে করছে এখানে সব পাপেট। এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এখানে যে শুধু কুকিলের কাক ডাকে তা না তো, এখন তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হচ্ছে এখানে 95%, মেবি 5%, 7%, 10% হইতে পারে কুকিল অথবা কাক। এই জন্য আপনাকে আজকে আমি অত্যন্ত গর্বের সাথে আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী, যে আপনি বললেন না, প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ দ্য সন অফ ব্লাড অফ লেট প্রেসিডেন্ট জিয়া। আমি গর্বের সাথে বলবো, আমি এই বাহাদুরের বাচ্চা বাহাদুরকে আজকে আমি সেলিউট জানাবো, যে তোমার সাথে আমার কথা হবে ফর মিউচুয়াল ইন্টারেস্ট। আমি সার্বভৌম বাংলাদেশ, তুমি সার্বভৌম ভারত। আমার দেশের ইন্টারেস্টের বাইরে আমার কোনো কথা তোমার সাথে হবে না। আপনি দেখেন, জাপানের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিছে, সৌদি বাদশাহ বা ডিফেক্টো বাদশাহ ক্রাউন প্রিন্স দাওয়াত দিছে। আমি তো মনে করি উনার প্রথম এখন সৌদি আরব যাওয়া উচিত। আমাদের আল্লাহর ঘরে উনি নামাজ পড়ে আসুক, আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলামের রওজা মুবারক জিয়ারত করে আসুক, তারপর উনি অন্য কাজ করবে। তারপরে আমরা মক্কা চুক্তি করব। আপনি যে বললেন মক্কা চুক্তি, ইট ইজ নাও এসেনশিয়াল ফর আস। মক্কা চুক্তি আমরা করব। তারপরে মক্কা চুক্তির আগে একটু বলি, আপনি যে স্যালুট জানালেন প্রধানমন্ত্রীকে তার এই ধীরচেতা মনোভাবের জন্য, বাট ভারতের বিভিন্ন মিডিয়া বলতেছে যে তিনি আসলে
মানে জামাতের কুপরামর্শে তিনি এগুলো করতেছেন, বিরোধী দলের চাপে জামাত এনসিপির কুপরামর্শে তিনি আসলে এগুলো করতে বাধ্য হচ্ছেন। আপনার আসলে এই ব্যাপারে কি মনে হয়? জামাতের কুপরামর্শ, এনসিপির কুপরামর্শ, এগুলো আমি দেখছি, ইউ আর রাইট, তারা এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে যে তারা এই জন্য আসতে পারতেছে না। আমি মনে করি জামাত, মানে ভারত বলতেছে যে জামাত ইসলাম তারেক রহমানকে না বলছে যাইতে, এই কারণে মানে ভারতের লোকেরা বলতেছে। ভারতের জনগণকে, অথবা জনগণ মানে যেসব মিডিয়া বলতেছে তাদেরকে আমরা বলতে চাই, গত পরশুদিন একটা জনমত বের হয়েছে, অত্যন্ত ক্রেডিবল জনমত। সেখানে বাংলাদেশের 66% মানুষ বলছে ভারতের ভিজিট করার দরকার নাই। মোর দেন 25% মানুষ প্লাস না হা কিছু বলে নাই। মাত্র 12% মানুষ। আপনি দেখছেন কিনা আমি জানি না। এটা কি ওই যে ওই আমেরিকার পিউ রিসার্চ অর্গানাইজেশন যে জরিপটা করছে? পিউ না, এটা পিউ না, এটা আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা। এটা অত্যন্ত ক্রেডিবল একটা। আচ্ছা ওই 12, আচ্ছা ঠিক আছে, 12% মানুষ কি হয়েছে? 12% মানুষ 12% মানুষ শুধু চাই যে আচ্ছা যাক, 66% মানুষ নো, আর অ্যারাউন্ড 25% মানুষ বলতেছে যে এটা মিউচুয়াল বেনিফিটে যখন দরকার হবে তখন যাবে। শুধুমাত্র 12% মানুষ বলতেছে যে যাওয়া উচিত। তাহলে ভারতের আমরা আর কিছু বলার দরকার নাই। আর বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রণ করবে। আমি আপনাকে একটা কথা মনে করাই দিই মিশন ভাই, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলছেন, উনি বলছেন আমি বাংলাদেশের মানুষের মতামতের বাইরে ভারতের ব্যাপারে কোনো কাজ করব না। উনি কম কথা বলেন, উনার পিতামাতার মতো, ভেরি গুড। আমরা অনেকে অনেক কথা বলি, উনার সব নীতি যে আমরা পছন্দ করবো, ইটস নট দ্যাট। আমরা দেশের পক্ষে যেটা যাবে না মনে করবো আমরা সমালোচনা করবো 100 বার। কিন্তু এই যে পণ হিসেবে ব্যবহার করতেছে মাফিয়া হাসিনাকে, কনভিক্টেড ক্রিমিনাল, আপনি ভারতকে প্রশ্ন করতে চাই, আমার 3 লেফটেন্যান্ট জেনারেল আপনার ক্যান্টনমেন্টে কি করে? আমার দেশের মানুষ হত্যা করে এসএসএফ এর চিফ, ডিজিএফআই এর চিফ এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মুজিব, কবির এবং আরেকজন কি নাম, এনিওয়ে 3 লেফটেন্যান্ট জেনারেল ফোর্ট উইলিয়ামে কি করে? ভারতের ইস্টার্ন কমান্ডে তাদের জায়গা দিয়েছেন কি জন্য? আর বাংলাদেশের সেদিন আমার দেশ পত্রিকায় আসছে 739 জন শুধু কলকাতায় আছে, এমপি, মন্ত্রী, সবগুলো ক্রিমিনাল কিলার। এবং আমাদের পুলিশের এই যে মনির থেকে শুরু করে ডিবি হারুন থেকে শুরু করে সবাই, বিপ্লব বড়ুয়া, এরা সবাই এখানে আশ্রয় নিছে। তারা তো নিছে, কিন্তু ক্যান্টনমেন্টে 3 জনকে জায়গা দিল কেন? মানে ক্যান্টনমেন্টে থাকা দরকারটা কি 3 লেফটেন্যান্ট জেনারেলের? আপনি চিন্তা করেন, আমাদের দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থায় চাকরি করছে 2 জন, আরেকজন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ছিল। এই 3 জন ভারতের ক্যান্টনমেন্টে, ওরা আগে কলকাতায় ছিল, এখন তাদের ক্যান্টনমেন্টে অত্যন্ত রিলেভেন্ট এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানছি। তাইলে আমাদের সকল গোপনীয়তা, আমাদের প্রতিরক্ষা, আমাদের সার্বভৌমত্বের এই যে মানুষগুলোকে জায়গা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকলেই যাইতে হবে, ইউ হ্যাভ টু অ্যান্সার। বলছে না ওই যে কি বলে তালুকদার যে বলছে যে ক্যারট এন্ড স্টিক, ইয়েস উই অলসো নো হাউ টু ট্যাকল ক্যারট এন্ড স্টিক। তারা বলে আমাদের চট্টগ্রামে ঢুকে যাবে, রংপুর ঢুকে যাবে, ঢুকো, পরনের কাপড় থাকবে কিনা, আসো। অবশ্যই আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই 3 জেনারেলকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। হাদি হত্যার আসামিরা কেন এখনো পর্যন্ত প্রত্যার্পণ চুক্তি আছে, তারা কেন এখানে বসে আছে? 5ই অগস্ট শেখ হাসিনাকে ব্যবহার করলো, তারা ব্যবহার করে আমাদেরকে চাপ দিতে চাইলো যে তোমরা যদি না আসো তাহলে আমরা হাসিনাকে ব্যবহার করবো। ভারত বলতেছে এটা তো আদালতের বিষয়, ভারতীয় আদালত সিদ্ধান্ত নিবে হাসিনা যাবে কি যাবে না, আমরা কি করব? এটা কোনো আদালতের বিষয় না, এটা হচ্ছে তাদের নতুন ন্যারেটিভ। তারা মনে করছিল যে হাসিনা ডিসেম্বরে যাবে, এটা ভয় দেখাইলে বাংলাদেশের সরকার মনে হয় ভয় পাবে, মানুষ ভয় পাবে। নো, আমাদের সরকার বলছে কালকে তারে ওই যে বেনাপুল বর্ডারে পাঠাও বিএসএফ দিয়ে, আমরা প্রিজন ব্যান করে আমাদের বিডিআর নিয়ে আসবে তাকে। আচ্ছা জোনাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আসলে আমারই মাত্র মনে পড়লো, আপনি কি আসলে মনে করেন উনি আসবেন? কোনোদিনও আসবে না। আমি আপনার সাথে ওই যে আমাদের এই যে সুইডেনের নেত্র নিউজের উনার নাম কি, এই তাসনিম খলিল, উনি 1 লাখ টাকা ইয়ে করছে, বেট ধরছে যে আসবে না। আমি আপনার সাথে $1000 বেট ধরলাম
আচ্ছা আমি কেন আসবে না, আমি আপনাকে কিন্তু একটা আমাদের ওই যে সিলেটের পলাতক মেয়র আছে না, ওই যে কি জানি নাম, সিলেটের পলাতক মেয়র আনোয়ার আনোয়ার। আনোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে 40টা চার্টার্ড বিমান হ্যাঁ ফ্লাইট নিয়ে ঢাকা ল্যান্ড করবে। তো আমি বলছি যে বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছ থেকে মানে ক্লিয়ারেন্স নিছো কিনা, তো মানে কমেন্ট করেন। আচ্ছা আমি আপনাকে বলি, একটা কথা বলি, শুধু অনেক রিজন আছে, আমি আপনাকে একটা কথা বলি কেন আসবে না। একটা আমি মনে করি সেটা হলো ভারত অত্যন্ত উদ্গ্রীব এবং মানে মারাত্মক রকমের অ্যাংশাস, সেটা হচ্ছে বিডিআর। আমি আরো 100 রিজন আমি দিতে পারবো আপনাকে, একটা বিডিআর হত্যাকাণ্ডের আমাদের যে তদন্ত কমিশনের যে রিপোর্ট, সেই তদন্ত কমিশনের রিপোর্টে ভারতের 800 মানুষ, আপনি তদন্ত কমিশনের রিপোর্টটা হতে পারেন না, আমি গোপনে কিছু পাতা পাইছি, 800 মানুষ সেই দিন হত্যাকাণ্ড করে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে গেছে, তাদের পাসপোর্ট নাম্বার, তাদের নাম পাওয়া গেছে। এবং ভারতের ইনভলভমেন্ট, শেখ হাসিনার ইনভলভমেন্ট, এই যে জেনারেল মইনুর ইনভলভমেন্ট সরাসরি এখানে প্রমাণিত হয়েছে। এখানে দুইটা প্রশ্ন তাহলে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে ওই বিডিআর হত্যাকাণ্ডের দিন 800 ভারতীয় তারা দেশ ছেড়েছেন এয়ারপোর্ট দিয়ে নাকি বর্ডার ক্রস করেছে? এয়ারপোর্ট দিয়ে, এয়ারপোর্ট দিয়ে। আচ্ছা, এয়ারপোর্ট দিয়ে। ইট ইজ ইন দ্য রিপোর্ট অফ জেনারেল ফজলুর রহমান, যে তদন্ত কমিটির যে প্রধান, হ্যাঁ, ওই 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 তদন্ত প্রতিবেদনের একটা পার্ট হচ্ছে 800 ভারতীয় ঢাকা বিমানবন্দর দিয়ে আপনি চলে গেছে ওই দিন। তার মানে হচ্ছে তারা ওই পিলখানা হত্যাকাণ্ডের সময় তারা ওই পিলখানাতেই ছিল। তারা পিলখানাতে ছিল, কেউ বাইরে ছিল, কেউ এয়ারপোর্টে ছিল। এরা তো অনেক বিশাল একটা কার্যক্রম ছিল, এটা বিশাল একটা প্রজেক্ট, তো এটা ইজ এ বিগ প্রজেক্ট। সবাই যখন সম্প্রতি একটা ইন্টারভিউতে লেফটেন্যান্ট জেনারেল মইনি আহমেদ তিনি বলেছেন যে আমি জানি না, এবং আমাকে ভারত থেকে বলা হয়েছিল যে আমি কোনো সামনে দিকে গেলে ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে, দখল করে নিবে, আমার কিছু করার ছিল না। এবং তিনি আরো বলেছেন যে ইউনূস সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তখন ছিলেন এটার মানে তদন্ত কমিটির প্রধান, তাকে তিনি আসলে তাপস এবং নানককে জিজ্ঞাসাবাদ করতে পারেন নাই, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দেন নাই, এটাও তিনি বললেন। শুধু তাই না, ওই যে রফিক সাহেব, রফিক বিন, ওই যে উনার নাম কি, ক্যাপ্টেন, উনি পরে পিএইচডি করে আসছে, উনি ক্যাপ্টেন ছিলেন তখন। উনি আপনার এই রিপোর্টের কিছু কাজ উনি যখন করতে গেলেন, উনি 3 বার উনাকে বলা হয়েছে যে এটা অ্যাকসেপ্ট করা হবে না। উনি জেনারেল জাহাঙ্গীরের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তৃতীয়বার যখন উনি ওই মানে প্রেসক্রাইবড রিপোর্ট দিতে রাজি হন নাই, তখন উনাকে উঠাই নিয়ে গেছে, এবং পরবর্তীতে জানেন উনি আয়না করেছিলেন দিস দ্যাট। এবং জেনারেল জাহাঙ্গীর যে তদন্ত রিপোর্ট তারপরও যা করেছে সেটা ডিসক্লোজ করতে দেওয়া হয় নাই, সেটা গ্রহণ করে নাই শেখ হাসিনা, এবং গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে সেটা অ্যাকসেপ্টেড হয় নাই। এটা অনেক মইনি আহমেদ যখন ভালো সাজতেছে সে কি নির্দোষ ছিল? মইনি আহমেদ তো এখন ফেরেশতার মতো। হি ইজ দ্য মোস্ট ইডিয়েট। সে বাংলাদেশের সেনাবাহিনীর একটা ইতর এবং অত্যন্ত মেরুদণ্ডহীন একটা কেঁচো। তাকে যদি ভারতের বাহিনী হুমকি দেয়, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে না, বলতে তুমি আমাকে হুমকি দিছো, ঠিক আছে আসো, উই উইল ফেস। সে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল শেষ করে দিছে। বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে আমাদের বাহিনী, অবশ্যই আমি এখন আমাদের সেনাবাহিনীর উপর আমি আস্থা রাখতে চাই, কিন্তু নট মইনি আহমেদ। মিশন ভাই, এই বাহিনী জেনারেল ওসমানী তৈরি করছে, এই বাহিনী ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা মেজর গনি তৈরি করছে, এই বাহিনী জেনারেল জিয়াউর রহমান তৈরি করছে। আমি জেনারেল ফজলুর রহমানের কথা বলেন, জেনারেল মনিরুজ্জামানের কথা বলেন, যিনি 96 সালে ভারতের আরেক দালাল জেনারেল নাসিম, এই যে কর্নেল ওয়ালি তারে নিয়োগ করছিল, আমার এখনো মনে আছে যোগাযোগ মন্ত্রী থাকাকালীন। এই জেনারেল নাসিম বেগম খালেদা জিয়াকে হত্যা করত 1996 সালের 19 মে, যে আবু সালেম মোহাম্মদ নাসিম। আপনি এই তখন 9 ডিবেট জিও ছিলেন জেনারেল মনিরুজ্জামান, এবং সে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, এবং উনার যে সামরিক সচিব ছিলেন মেজর জেনারেল রুহুল আলম। আমি উনার মুখ থেকে শুনছি, রুহুল আলম সাহেব আমাকে বলছেন কিভাবে উনারা ট্যাকেল করছিলেন সেই সামরিক অভ্যুত্থান। তো আমাদের দেশে অতীতের কথা বাদ দিলে এখন জীবিত মনিরুজ্জামান, জীবিত ফজলুর রহমান আছে।
আবার মইনিউ আহমেদের মতো অথবা মাসুদ উদ্দিনের মতো দালাল বেঈমান ভারতের চাটার এরা আমাদের এখানে আছে। তো সুতরাং এই যে 3 লেফটেন্যান্ট জেনারেল ভারতের ক্যান্টনমেন্টে আছে, এদেরকে প্রত্যার্পণ করতে হবে। এদেরকে প্রত্যার্পণ না করলে আমি বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত ভিজিট করা উচিত হবে না। আমরা অবশ্যই ভারত বিরোধী নই, আমরা প্রো বাংলাদেশি, উই আর নট অ্যান্টি ইন্ডিয়ান। কিন্তু আমার দেশের সাথে ষড়যন্ত্র, আমার সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র, আমাকে আক্রমণ করবে। সেই দিন তারা বলতেছে, এই যে এনডিটিভির একটা নিউজে দেখলাম যে আমরা নাকি এখন পাকিস্তানের সাথে, আরে ভাই আমি পাকিস্তানের সাথে লেনদেন করব নাকি চীনের সাথে লেনদেন করবো, ইট ইজ মাই বিজনেস, ইট ইজ নট ইউর বিজনেস। তারপরে আপনি দেখেন তারা বলে যে আমরা নাকি আপনার এই যে মক্কা চুক্তিতে যাবো। এটা মক্কা চুক্তিতে যাবো মানে আলবত যাবো। হু হেল ইউ আর? তোমার কে, তুমি কে বলা? তুমি যে কোয়াডে গেলা, পৃথিবীর সর্ববৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, কোয়াড এটা একটা সামরিক শক্তি। তুমি অলরেডি পৃথিবীর 4র্থ বা 5ম বৃহত্তম সামরিক ওয়ার্ল্ড ফায়ার পাওয়ারে তোমার র্যাঙ্কিং আমি দেখতেছি। তারপর তুমি কোয়াডে গেলা কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে। তো চীন তো আমার বন্ধু, চীন আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে আমার চীনের বিরুদ্ধে যে তুমি এত বড় সামরিক শক্তি হয়েও আমি তো অত বড় সামরিক শক্তি না, আমার র্যাঙ্কিং হচ্ছে এখন 35, তুমি হচ্ছে ওয়ার্ল্ডের 4-5, তা আবার কোয়াড করলা। তো এখন আমি মক্কা চুক্তি করলে তোমার সমস্যা কি? তোমার কি সমস্যা? তোমার সমস্যা হলে তো আমার সমস্যা তুমি করছো, আমার দেশের সকল ইনস্টিটিউশন তুমি ধ্বংস করছো, এটা পাপেটে দিয়ে 4টা নির্বাচন করছো। এখন আমাদের সকল ক্রিমিনালদেরকে তোমরা তো অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে নিয়ে গেছো। তুমি কি কারণে আমাদের সকল ক্রিমিনালকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাফিয়া হাসিনা যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাফিয়া বাংলাদেশের শতে শতে হাজার হাজার আমাদের তরুণ হত্যা করে সে তোমাদের দেশে এখন পালিয়ে আছে। আবার তুমি তাকে ব্যবহার করতেছো, আবার বলতেছো যে আসো তারেক রহমান সাহেব আমরা তোমাকে একদম সর্বশ্রেষ্ঠ সংবর্ধনা দেব। উই ডোন্ট নিড। তুমি আমার পানির ইচ্ছা দাও না, বর্ডারে মানুষ মারো, তোমার সাথে আমার ট্রেড বিলিংস $14 বিলিয়ন। তুমি আমাদের পণ্য টেরিফ, প্যারাটেরিফ, নন টেরিফ বেরিয়ে দিয়ে আমাদের কোনো পণ্য তোমার এখানে দিতে দাও না। হোয়ারেস চায়না আমাকে 100 আইটেম আমাকে ফ্রি ট্রেড করতে দিচ্ছে। হোয়াট হেল ইউ আর? কেন তোমাকে আমি এত সমীহ করব? আমরা তো বন্ধু, এই প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই। যত রকম অবিবেচক, যত রকম ইরেশনাল, যত রকম বদমাশি ভণ্ডামি আমাদের সাথে করে যাচ্ছে এখনো পর্যন্ত, আমরা কি এগুলো বুঝি না? আমরা কি তোমাদের মতো তোমরা তো গরুর মুদ খাও, আমরা গরুর দুধ খাই। আমাদেরকে তো ছোট মনে করিও না। এই যে আমাদেরকে ভারতের এই যে কি রিপাবলিক টিভি একটা আছে, প্রত্যেকদিন হুমকি দে, আরে পাগলের কারখানা, ইডিয়েট, মূর্খ। অ্যাটলিস্ট তোমাদের প্রধানমন্ত্রীর মতো ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী না। ভুয়া সার্টিফিকেট দিয়ে রাজনীতি হয় না, এটা উই নো। সার্টিফিকেট লাগে না রাজনীতিতে। রাজনীতির আগে দেশপ্রেম, সাহস, অভিজ্ঞতা। সবচেয়ে বড় দরকার হচ্ছে সাহস এবং দেশপ্রেম। সেটা আমাদের প্রধানমন্ত্রীর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। সুতরাং ওই যে জামাতের দোষ দিবা, জামাত একটা রাজনৈতিক দল, তারা এখন 70-এর উপরে সিট নিয়ে আছে। তারা, আমরা মনে করি এই নীতিতে এক, আমরা আমাদের দেশের পক্ষে এক। আজকে তোমরা ভারতের পার্লামেন্টে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য, তাদের পাপেটকে সেলিউট করার জন্য সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে। চিন্তা করেন, সকল রাজনৈতিক দল। আমরাও ভারত নীতিতে এক। সেখানে আমরা নিজেদের মধ্যে অনেক ঝগড়া করব, আমাদের নীতি বিভিন্ন রকম থাকবে, কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং সমস্ত রাজনৈতিক দল আমি মনে করি এই ব্যাপারে এক এবং অভিন্ন। সুতরাং ভারতকে আমরা বলবো, বি রেশনাল, try to be very very justified to do business with us. We are with you, but if you are irrational, you are nowhere in our mind. বাট জনাল আবেদিন, অনেকেই বলতেছেন যে ধারণা করা হচ্ছে যে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে না। কাজেই বাংলাদেশের যে চাওয়া যে শেখ হাসিনাকে ফেরত এবং ওসমান হাদির খুনিকে ফেরত, এটা আসলে পাওয়া যাবে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু অনেকে বলতেছেন যে বাট এর কারণে আসলে সফরটা বাতিল করা ঠিক হবে না, যেহেতু ভৌগোলিক কারণেই ভারত আমাদের চারপাশে আছে এবং আমরা না চাইলেও আসলে সম্পর্ক রাখতে হবে। সুতরাং
আলোচনা করলে আসলে একটা কিছু বলা যায়, কিন্তু আলোচনা না করলে তো দরজাটা বন্ধ হয়ে যায়। এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে দুই প্রধানমন্ত্রী সরাসরি বসে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে, যেটা আমরা দীনেশ ত্রিবেদীর মুখ থেকে শুনলাম, হাই কমিশনার। তো এই মুহূর্তে আসলেই কি আপনি মনে করেন না যে সফরটা আসলে হওয়া উচিত? এই মিশন ভাই, আমরা তো সফর বাতিলের কথা আপনিও বলেন নাই, আমিও বলিনি, আমাদের সরকারও বলেনি। আমরা বলতেছি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমি কিন্তু সেই পরিবেশ করার জন্য আপনি এমন শর্ত জুড়ে দিচ্ছেন, যেই শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এখন আমি ভারত, শেখ হাসিনা আপনার কাছে খারাপ হইতে পারে, আমার কাছে তো ভালো। সে 15 বছর আমাকে সার্ভ করছে, সে আমার সেবাদাসী। তাহলে আমি যদি আমার সেবাদাসীকে বিপদের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দেই, আপনারা তার বিচার করেন, তাহলে সমস্ত বিশ্ব জুড়ে যে আমার সেবাদাসীরা আছে তারা তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। আমি কেন এটা করব? এখন আমি এটা করব না, কিন্তু তাই বলে কি আপনি আসবেন না? একেবারে এত বড় ব্যাপারটা না, কেমন হয়? না, আমি বলি আপনাকে, ইউ আর ভেরি রাইট, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমি বলি, আপনি 5ই অগাস্ট দ্বিতীয় বৎসর দিন আপনি তাকে ব্যবহার করলেন কেন? আপনি আমাদের ভয় দেখালেন কেন? আপনি ভয় দেখাইছেন, সেই জন্য আমরা না, বলছি। এইটা আমরা দায়ী না, এটা তিনি তার ব্যক্তিগত ভাবে করেছেন, ভারত সরকার তাকে সমর্থন করে না, না। সেটা আমরা জানি মিশন ভাই। উনি যেই লুদি গার্ডেনের যেই বাড়িতে থাকে, ওই লুদি গার্ডেনের যে বাগান আছে, ওনাকে তো একদম ভিভিআইপি হিসেবে রাখা হয়েছে। ওই গার্ডেনেও উনি যেতে পারেন না ওনার রুম থেকে বের হয়ে, উইদাউট দ্য রিটেন পারমিশন ফ্রম দেয়ার সিকিউরিটি সার্ভিসেস। তাহলে উনাকে এত বড় বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাস্টিস সিস্টেমের বিরুদ্ধে, আমাদের একটা অর্গানের বিরুদ্ধে এত বড় কথা বলার অধিকার তাকে কে দিছে? অতি অবশ্যই ভারত এটা প্ল্যানলি করছে, এটা আমরা বিশ্বাস করি না, নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে, আপনি বাংলাদেশে পাঠাবেন না, আপনি আরেকটা কাজ করেন, তারে ভারত থেকে বের করে দেন, অন্য দেশে পাঠাই দেন। এটা হচ্ছে আমার মতামত। ভারত থেকে বের করে দেন তারে, যে তুমি ভাই এখানে থাইকো না, তুমি থাকলে আমাদের সাথে তুমি আমার পাপেট ছিলা, ঠিক আছে, তুমি চেষ্টা করছিল, কেউ নিতে চায় না। না, আপনি তাকে রাশিয়া পাঠিয়ে দেন, আপনি তাকে বেলারুস পাঠান। আমি শুনছিলাম বেলারুস পাঠাবে। রাশিয়ার পুতিন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে পাইছে, চুরি চামারি করছে, তো পাঠাইতেও পারে, করুক সেটা। আর হাসিনাকে তৃতীয় দেশে পাঠাই দেয়, কথার কথা। আপনি 3 জেনারেলকে ফেরত দেন, আসাদুজ্জামান, ওবায়দুল কাদের সহ এই ক্রিমিনাল গুলা, এদেরকে পাঠান। পুলিশের মনিরুল, ডিবি হারুন যদি থাকে, শুনতেছি সে আবার আমেরিকা চলে গেছে, জানি না। মনিরুল আছে, এই যে সেই দিন সাক্ষাৎকার দিচ্ছে, কত সুন্দর সুন্দর কথা বলতেছে, তাদেরকে ফেরত পাঠান। তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের সাথে ভালো সম্পর্ক চান। আপনি এই যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, এই যে কাদের সিদ্দিকী, আপনি নিশ্চয় মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে টাঙ্গাইল, ময়মনসিংহ, হালুয়াঘাটের বেল্টে আমাদের অনেক নিরীহ মানুষ, এমনকি বিডিআর পর্যন্ত হত্যা করছে, এবং ইট ওয়াজ প্যাট্রোনাইজড, ফাইন্যান্সড এন্ড উইপনাইজড বাই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। তাহলে এখন আবার আপনি আমাদের এই জেনারেল গুলোকে জায়গা দিয়ে, এই ক্রিমিনাল গুলোকে জায়গা দিয়ে, হাজার হাজার ক্রিমিনাল, অনেক পুলিশ পালাইছে, এগুলো সব ভারতে। আপনি তাদেরকে কিভাবে আপনি আমার থেকে আশা করেন যে আপনি ডাকলেই আমি দৌড় দিব? আমার এতগুলো ক্রিমিনালকে আপনি জায়গা দিয়ে, আদার দেন শেখ হাসিনা, আপনি কয়েক হাজার এই ক্রিমিনালকে আপনি খুন করে ওখানে চলে যায়। তাহলে ওসমান হাদির খুনিরাতে ধরা পড়ছে, পাঠান। ওসমান হাদির খুনিদেরকে রেখে দিয়েছেন কি জন্য? পাঠান আমাদের কাছে, তাইলে না আমরা বুঝবো ইউ আর ফেয়ার, ইউ আর রেশনাল। আপনি তো ফেয়ার না। তো আপনি বাংলাদেশকে যদি আপনি নেপাল আর যদি আপনি ভুটান মনে করেন, আই এম সরি, নো। আমরা আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এনে টাইগার ডাকে, তো কুকিল ডাকে না তো শুধু, যে কথাটা একটু আগে বলছিলাম। আমরা ভারতের সাথে, আপনি যে বললেন আমরা সফর বাতিল করতে চাই না, তো আমি অগাস্টে যাব না, সেপ্টেম্বরে যাব না, ডিসেম্বরে যাব, উই উইল ডিসাইড, আওয়ার পিপল উইল ডিসাইড, আওয়ার গভর্নমেন্ট উইল ডিসাইড। Who are you to dictate? একটা কথা আছে না, once you have dictated, now we will dictate, you have to listen. এটা আমার কথা না, এটা ভারতের এই কথাটা আমার মনে হয়েছে আজকে। ভারতের 2 বিখ্যাত ভাই, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি এবং আকবর উদ্দিন ওয়েসি, মুসলমানদেরকে যখন গালি দিয়েছে, সে বলছে যে কুতুব মিনার আমরা বানাইছি, তাজমহল আমরা বানাইছি, ভারতে আমরা সবচেয়ে বেশি রক্ত দিছি, তুমি আমাকে পাকিস্তান যেতে বলো,
এই যে আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলছে, যোগী আদিত্যনাথ, হ্যাঁ যোগী আদিত্যনাথকে আকবর, এত সুন্দর তার বক্তৃতা। বাংলাদেশেও এরকম বাহাদুরের বাচ্চা আমি দেখি না। তারা বলছে যে তুমি হায়দ্রাবাদে আসো, দেখায় দেব তুমি যোগী আদিত্যনাথ, আমার রক্তে ভারত, আমার রক্ত, মানে সে অন্তত 12টা উদাহরণ দিছে যে আমরা কি করছি আর তোরা কি করছস। তো সুতরাং সে বলছে নাও উই উইল ডিকটেট, ইউ হ্যাভ টু লিসেন। আর আমরাও বলতে চাই নাও উই উইল ডিকটেট, ইউ হ্যাভ টু লিসেন। মিস্টার মোদি, আমাদেরকে ডিকটেট করার আপনারা কে? আমাদের কি করেন আপনি? আমার পানি কই? আমার বর্ডার কিলিং বন্ধ করেন না কেন? পাল্টা গুলি চালায় আমাদের একটা মারলে তাদের দুইটা মারতে হবে। আপনি পাকিস্তান বর্ডারে মানেন না, আপনি চীনের বর্ডারে মারেন না, আমার বর্ডারে মারেন কেন? আমি তো আপনার শত্রু না, আমি তো আপনার বন্ধু বলে। আপনি তো বলেন আমি বন্ধু। ওয়াই ইউ আর কিলিং মাই পিপল? একই আকাশ, একই বাতাস, একই বেদনা, একই বেদনা। ওই আপনি আরেকটা কথা বলছেন, এটা আমি ওই সুন্দর কথা বলছেন, সেটা হলো এই যে বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার সরাসরি দিল্লিতে, মিস্টার ত্রিবেদী, উনি ডিরেক্ট প্রধানমন্ত্রীর কাছে উনি রিপোর্ট করেন বা কথা। আপনি দেখেন, আমার মনে হয় না ভারতের ইতিহাসে কোনো মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত ছিল কিনা। উনি ভারতের রেল মন্ত্রী ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন, এবং উনি কিন্তু অরিজিনালি গুজরাটি, কিন্তু উনি থাকেন, বড় হয়েছেন পশ্চিম বাংলায়, কলকাতায়। এই কারণে ভালো বাংলা এবং বলেন। উনি হ্যাঁ ভালো বাংলা বলেন এবং ভালো রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত দুইটাই গায়। আমি শুনলাম উনি গানও গাইতেছে, সবই ভালো। আকাশ বাতাস, লোক হিসাবে এমনি উনি কিন্তু ভালো, মানে খারাপ না। না না লোক হিসাবে ভালো, আমরা তো ভালোই বলবো। কিন্তু উনি জয়শঙ্করকেও রিপোর্ট করেন, পররাষ্ট্র সচিব তো দূরের কথা, উনি জয়শঙ্করকেও রিপোর্ট করেন না, উনি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে বাংলাদেশের, এটা কিন্তু একদিকে ভালো, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে হেরে গেছে, এটা ভারত কিন্তু প্রকারান্তরে স্বীকার করছে। এবং এই জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মানুষ না পাঠাইয়া এই বিনা সিকরি বা পিনাকের মতো এইসব ইরেশনাল ডিপ্লোম্যাট নামে এইসব মানে অসভ্যদের না পাঠাইয়া এই ভদ্রলোককে পাঠাইছে আমি মনে করি। এবং আপনি দেখেন বাংলাদেশ ওদের জন্য সবসময় ইম্পর্টেন্ট একটা আপনার ফরেন, আপনি ফরেন কি বলে ডিপ্লোম্যাটিক এই একটা পদ বা প্রতিষ্ঠান, যে যুক্তরাষ্ট্র, ইউকে, ইউনাইটেড নেশনস এর পরে ওরা বাংলাদেশকে গুরুত্ব দেয়। সবসময় সচিব পদমর্যাদার লোক এখানে হাই কমিশনার হয়, কিন্তু এখন মন্ত্রী পদমর্যাদার পাঠাইছে। আপনি চিন্তা করেন, অর্থাৎ হি ইজ আনসারেবল টু ডিরেক্ট টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে তারা যে ফরেন পলিসি এখানে মার খাইছে, তারা যে ভুল করছে, আমি আপনাকে এখানে বলতে চাই, আপনাকে আরো একবার বলছি, আমাদের শফিক রেহমান ভাইয়ের সাথে আমরা যখন, উনি তো বিএনপির কনভেনশনে ফরেন পলিসি বিভাগের প্রধান ছিলেন, আমরা ওনার সাথে মেম্বার ছিলাম, মানে যা দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। জি শফিক রেহমান ভাই, জি সাহেব, হ্যাঁ। তো উনার অধীনে আমরা ওখানে মেম্বার ছিলাম, যেখানে অনেক মন্ত্রী এখন সবাই মেম্বার ছিলেন, সেখানে শামাবাই থেকে শুরু করে অনেকে মেম্বার ছিলেন। তো সেখানে আমরা যখন কনভেনশন 2009 এবং 2016 দুইটাতেই বিএনপির কনভেনশনে আমরা যখন ইনভাইট করতে গেলাম, তো আমরা সারা পৃথিবীর, তো সেখানে আমার দায়িত্ব পড়ছিল, আমি আর আমাদের আরেকজন ফ্রেন্ডের দায়িত্ব পড়ছিল ভারত এবং চায়নাকে দাওয়াত দেওয়া। তো ভারতের হাই কমিশনের সাথে অন বিহাফ অফ G9, অন বিহাফ অফ বিএনপি ফরেন রিলেশনস কমিটি আমরা যোগাযোগ করছিলাম। সেখানে আমরা ধরেন ভারতের সিভিল সোসাইটি বা ভারতের সাংবাদিক, ভারতের পলিটিশিয়ান, ভারতের একাডেমিক্স, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা ভারতীয় হাই কমিশনের সহযোগিতা চাইছিলাম, কারণ দাওয়াতটা আমরা তাদের মাধ্যমে দিছি আর কি। তো সেখানে কয়েকবার তাদের সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। আমরা তাদেরকে বলার চেষ্টা করছি, ভাই তোমার সাথে আমার সমস্যাটা কি? বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সাথে তো কোনো সমস্যা নাই, তোমাদের এস্টাবলিশমেন্ট আমাদের সাথে গুতাগুতি করে কেন? শেখ হাসিনা ইজ নট এভরিথিং, শি মে বি সামথিং। তুমি বাংলাদেশের এই যে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে তুমি গণো না, হোয়াট ইজ দিস? কেন? বিশ্বাস করেন আমরা অন্তত 200 ইনভিটেশন পাঠাইছি, একজন মানুষ আসে নাই বিএনপির কনভেনশনে, একজন না। শুধু কি তাই, আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ শেখ হাসিনার ক্ষমতার আমলে প্রত্যেকটা বছর ভারত থেকে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে দাওয়াত দিত। বিএনপি এটা জনপ্রিয় দল, আচ্ছা জামাত বাদ দিলাম, জামাতকে বাদ দাওয়াত দিল না, বিএনপিকে একটা বার দাওয়াত দিল না। দাওয়াত তো দূরের কথা, কিন্তু আওয়ামী লীগের কনভেনশনে ভারতের 10টা রাজনৈতিক দল সব আসে হাজির।
তাহলে আমরা কি বুঝবো? মানে আপনি অন্য কথা বাদ দেন, একাডেমিক ডিসকাশন, যে বিএনপির মতো রাজনৈতিক দলকে তারা গোনে না। আমরা হাই কমিশনারকে, তাদের ডেপুটি হাই কমিশনের সাথে আমাদের দেখা হয়েছে, বা আরো মিনিস্টার লেভেলের লোকজনের সাথে দেখা হয়েছে, আমরা তাদেরকে বলছি কিরে ভাই, পরে একজনও আসলো না। তখন আমাকে, এটা আমি আমার নিজের ব্যর্থতা, শফিক ভাই আমার বলো যে কি ব্যাপার জয়নাল, এত ইনভাইট করলা, এত দৌড়াদৌড়ি করলা, একজন লোক আনতে পারলা না। আমি বললাম ওরা তো আসবে না, এখন কি করা যায়, আসেনি, একজনও আসেনি। এটা একজন ছিল, আমি আপনাকে বলি, আপনি চিনবেন, উনি একটু বাংলাদেশের পক্ষে কথা বলতো, বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। কুলদীপ নায়ারকে দাওয়াত দিছিলাম এবং আমি ওনার সাথে যোগাযোগও করছিলাম। হি ওয়াজ ইন্টারেস্টেড, কিন্তু ভারতীয় হাই কমিশন তাকে ক্লিয়ারেন্স দেয়নি, বুঝছেন না? আমরা তো তাদের মাধ্যমে দাওয়াত দিছি। কুলদীপ নায়ার ওয়াজ ভেরি, বাংলাদেশের পক্ষে আমি উনার অনেক কলাম দেখছি, আমি উনাকে আনার জন্য বহু চেষ্টা করছি। উনি এখন মারা গেছে, উনি তো ভারতের রাজ্য সরকারের সদস্যও ছিল, মানে এত ভালো লোক। উনাকে অনেক সময় ভারতীয়রা পাকিস্তান বন্দী বলতো। উনি এই পাক ভারত যুদ্ধের মধ্যে উনি অনেক সময় পাকিস্তানের পক্ষে কথা বলছে, আমি দেখছি উনার লেখাতে, যে তোমরা যে পাকিস্তানে এরকম করতেছো, ওদের সাথে বন্ধুত্ব করো, শত্রুতা করে লাভ নাই, এই যে কথাগুলো বলতেছে। এখন এই যে আপনি ফোর্স ম্যাগাজিনের একজন সম্পাদক আছেন, উনি একজন ভারতীয় সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসার, অত্যন্ত ভালো লোক, অত্যন্ত রেশনাল কথা বলে। উনি এখন বলছে সম্প্রতি যে তোমরা যে পাকিস্তানের সাথে শত্রুতা এগুলো বাদ দাও, এই ডিপ্লোমেসি শেষ, এইসব মারামারি, পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়াই দাও, ভারতকে বলতেছে উনি। উনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী, আমি মনে করি ভারতের ডিফেন্স অ্যানালিস্টদের মধ্যে হি কুড বি নাম্বার 1 or নাম্বার 2। এবং প্রবীণ সাউনি, আপনি যদি ফোর্স ম্যাগাজিনের উনি এডিটর। তারপরে এই যে আমরা যে এই যে বিএনপির মতো রাজনৈতিক দলকে তারা গোনে না, আজকে কি হলো? শুধু তো গোনেই না, মানে চায়না তো গোপনে গোপনে একটা সম্পর্ক রাখছে বিএনপির সঙ্গে, আবার বেগম জিয়ার বাসায় ফল ফলাদিও মাঝে মধ্যে পাঠাইছে, পাঠিয়ে পরে আবার সরিও বলছে। ভারত মোটেই না, ভারত বিএনপিকে বিন্দু মাত্র মূল্যায়ন করতো না। আর এখন তারেক রহমানকে বলে যে প্লিজ আসো আসো, তারেক রহমান কি এগুলি ভুলে গেছে? না না না, প্রশ্নই আসে না। আমাদের তারেক রহমান সাহেব, আমি বলবো উনি অত্যন্ত কম কথা বলেন, মা বাবার মতো। উনি, আমরাও বলি, আপনিও বললেন, আমরা তো ভারতে যাব না বলি নেই। আমি তো তোমার সাথে আবার কিছু দেনা পাওনা আছে। তুমি 18 বছর আমাকে আমার পিঠের চামড়া তুলে ফেলছো আমার দেশে, এবং যে তুলছে তারে তুমি প্রত্যক্ষ পরোক্ষ সকল রকম সাপোর্ট করছো। আমাদের গণতন্ত্র ধ্বংস করার পিছনে তো 1 নম্বর ভারত। আপনি 2008, 2014, 2018, 2024 এরকম নির্লজ্জ বেহায়ার মতো একটা মাফিয়াকে তারা সাপোর্ট করে গেছে, নির্লজ্জের মতো। তাহলে আপনি আমাকে কথা দেন 1 নম্বর, যে সরি, হোয়াট উই ডিড ইট ওয়াজ রং, আমরা আর ভবিষ্যতে করবো না, কথার কথা। আপনি মাফিয়া হাসিনাকে ব্যবহার করবেন না, আপনি তৃতীয় দেশে পাঠাই দেন, যদি নাও দেন আমাদেরকে, তৃতীয় দেশে পাঠাই দেন। আর সমস্ত ক্রিমিনালদেরকে আমাদেরকে হস্তান্তর করেন, আমাদেরকে ডেট দেন। আমি মনে করি এর আগে এগুলো কোনো বড় ওরা বলতেছে যে ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ অনেক বড় কন্ডিশন দিছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তোমরা ব্যবহার করলে কেন? তাকে তোমরা যে 5ই আগস্ট তাকে ব্যবহার করলে, আমাদেরকে ভয় দেখাইলা, একে কি কৌটিল্য নীতি বলে, এটাকে চাণক্য নীতি? আমরা কি চাণক্য নীতি বুঝি না? আমরা বুঝি না। ভারত আজকে আরেকটা কারণ আছে মিশন ভাই, সেকেন্ড কারণ তারেক রহমানকে নেওয়ার, একা হচ্ছে মক্কা চুক্তির ভয়, মক্কা চুক্তি করে ফেলবে কিনা। এই মক্কা চুক্তি বিষয়ে যদি আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে এই তুরস্কের গণমাধ্যম ইয়ানি সাফাক, তারা সরকারের খুব কাছের মিডিয়া, তো তারা বলতেছে যে এই যে মক্কা জোটটা হলো, আপনি জানেন যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এবং তুরস্ক চায় এতে বাংলাদেশকে অ্যাড করতে, এবং তুরস্ক সৌদি আরবকে রিকোয়েস্ট করবে, এবং এরপরই ভারতের বিভিন্ন মিডিয়া, বিশেষ করে এনডিটিভি, ফাস্ট পোস্ট, তারা বললো যে এই যেই তুরস্কের যে ইয়ানি সাফাক যেই মিডিয়াটা বললো যে বাংলাদেশ এই মক্কা জোটে অ্যাড হতে চায়, যেটাকে অলরেডি মুসলিম ন্যাটো বলা হচ্ছে, এটা আসলে ফেলে দেবার মতো না। এই বিষয়টা আসলে গভীরভাবে ভাবা উচিত। যদি বাংলাদেশ সেই জোটে এসে যায় এবং তুরস্কের যে উন্নত প্রযুক্তির যেই সামরিক সরঞ্জাম এগুলো তারা পেয়ে যায় জোটের কারণে। আবার আপনি অলরেডি জানেন যে তুরস্কের সঙ্গে বাংলাদেশ একটা ড্রোন কারখানা হবে, যেটা হরগত নারায়ণগঞ্জে, তার একটা বগুড়া নিয়ে গেছে। আবার চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা হবে, চীনকে অলরেডি মোংলা বন্দরের এদিকে মানে দিয়ে দিছে। তো এখন চিন্তা আছে ভারতের, কাজেই ভারত কি আসলে চায় মনে প্রাণে যে আসলে
বাংলাদেশ কোনো সামরিক জোটে যাক এটা ভারত কখনোই চায় না, এবং তারেক রহমানকে হুঁশিয়ার করার জন্যই আসলে তারেক রহমানকে খুব দ্রুত তারেক রহমানকে আসলে ভারতে নিয়ে যেতে চায় নরেন্দ্র মোদী। না, আমি যে বলতে চাচ্ছিলাম, আপনি সুন্দর প্রসঙ্গ অবতারণা করছেন। আমরা তো আসলে, আমি আপনাকে একটু আগে বললাম না যে ওআইসি নামক 57টা দেশের যে আমাদের যে এই জোট, এই জোটটা সামরিক জোট হওয়া উচিত ছিল অনেক আগে। আপনি জানেন, একটা ভুলে গেছি আবার, জি বাংলাদেশ কিন্তু সৌদি আরবের একটা জোটে দিল না, ওই যে হরমুজ নিরাপদ, হ্যাঁ, ওই জোটটা অলরেডি আছে, হরমুজ কয়টা দেশের সঙ্গে নাকি, হ্যাঁ, ও 13টা দেশের সঙ্গে বাংলাদেশ আছে। 13 দেশে তো অলরেডি আছে, ইউ আর রাইট। আমি বলি, আমরা এই যে আজকে ইরান যুদ্ধের কারণে আজকে যে জোটটা হয়েছে, আমি মনে করি এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে যুক্তরাষ্ট্রের বড় ধরনের পরাজয় হচ্ছে, কূটনৈতিকভাবে এমনকি সামরিকভাবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্র মিডল ইস্টে তাদের টোটাল আপনার সিকিউরিটি যেটা দিত সেটা এখন হারাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রকে কেউ ভরসা করতে পারতেছে না, এবং ইট ইজ প্রুভড। এই জন্য টার্কি, সৌদি আরব, পাকিস্তান এখন জোট বাঁধছে। আপনি জানেন পাকিস্তান একমাত্র মুসলমান দেশের মধ্যে পারমাণবিক বোমার অধিকারী। সুতরাং টার্কি ন্যাটোর সদস্য, কিন্তু টার্কি এই যে আমাদেরকে প্রস্তাব করছে, ইয়ানিক সাফার কথা যে বললেন, দে আর রাইট। আমি স্যালিউট করি মিসেস তাইফ এরদোগানকে, তুরস্কের বাদশাকে, তুরস্কের প্রেসিডেন্টকে। অবশ্যই আমাদেরকে সেখানে আমরা ঢুকতে চাই। আমার মনে হয় এই যে আমাদের সৌদি বাদশাহ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব সম্ভবত আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, সেই জন্যই উনি সম্প্রতি এই দাওয়াতটা পাইছে, আমরা দেখলাম। এবং এটা আমার জানা মতে এটা খুব দ্রুত কাজ চলতেছে। উনি এই জানি না এই জাতিসংঘে উনি 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসবেন বলে আমরা জানি, সম্ভবত এর আগে বা পরে হবে, এখনো কনফার্ম হইতে পারি নাই। আমি মনে করি এই যে তুরস্কের যে প্রস্তাব, এখানে অতি অবশ্যই বিশেষ করে 3টা দেশের কথা, ওইটা আমি পড়লাম, 3টা দেশের কথা বলা হয়েছে, এবং পরবর্তী ধীরে ধীরে সব মুসলিম দেশের কথা বলা হয়েছে। সেখানে 1 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে ইন্দোনেশিয়া, 3 নম্বরে মালয়েশিয়ার কথা বলা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই ইয়ানিক সাফা পত্রিকাকে যে এই প্রস্তাবটা, এটা তো আপনিই বললেন, এটা তুরস্কের সরকারি পত্রিকা বলা যায়, দে আর ভেরি মাচ রিলেটেড উইথ দেয়ার একে পার্টি, তুরস্কের। তো সুতরাং আমি এবং আমরা বাংলাদেশের মানুষ অতি অবশ্যই আমাদের সামরিক সক্ষমতা যেমন অনেক বাড়াতে হবে, সেটা টার্কির সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, অথবা আমরা ইউরোফাইটার টাইফুন কিনতেছি বা চ্যাংডু কিনতেছি, সাথে আমরা এই জোটে ঢুকবো। এই জোটে ঢুকলে তখন ভারত বুঝবে যে পাপেট মাফিয়া হাসিনা আর তারেক রহমানের মধ্যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিপলস পাওয়ার অ্যান্ড মাফিয়া পাওয়ার। তো আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যাবেন, কেন যাবেন না? আমরা তো ভারতের সাথে শত্রুতা কোনোদিন চাই না, মিশন ভাই। আচ্ছা, আপনার কি আসলে মনে হয় যে শেষ পর্যন্ত যাবে? কারণ আসলে ভারতীয় মিডিয়া খুব জোর গলায় বলতেছে যে 23 এবং 23-24 নাকি, মানে কয় তারিখে যাবে, যে যাবে বললো। তো 23 থেকে 25 না, আগে বলছিল 21 তারিখে, এখন বলতেছে 23 থেকে 25 তারেক রহমান নয়াদিল্লিতে অবস্থান করবেন। এখন আসলে কি মনে হয় যে এত 2 দিন বাকি আছে মাত্র, এখন আজকে তো 21 তারিখ। এখন মিশন ভাই আমি আপনাকে ফাইনালি বলি, ডিপ্লোমেসি ইজ এ ডিফারেন্ট বিজনেস। আমরা অনেক কথা বলবো, ডিপ্লোমেসি আপনি জানেন এটাকে বলে একটা দেশের ফার্স্ট ফ্রন্টিয়ার, মধ্যখানে সামরিক, আবার লাস্ট ফ্রন্টিয়ার ডিপ্লোমেসি। অর্থাৎ একটা দেশের সার্বভৌমত্বের প্রথম টায়ার হচ্ছে ডিপ্লোমেসি, মধ্যখানে সামরিক, পিছনে আবার ডিপ্লোমেসি। এখন এই ডিপ্লোমেসির মধ্যে আমি আপনাকে বলবো, আমরা এখন যে স্ট্যান্ডে আছি ইট ইজ রাইট। আমি বলতেছি না ইট ইজ নেগেটিভ, আমি বলবো রেশনাল, যৌক্তিক। আমি যৌক্তিক সময় ভারত যাব, যৌক্তিক সময় ডিসিশন নেওয়ার জন্য আমাদের দেশের মানুষের জনমত যেমন, তেমনি আমাদের ডক্টর খলিলুর রহমানের মতো অত্যন্ত অ্যাবেল, অত্যন্ত যোগ্য পররাষ্ট্রমন্ত্রী আমাদের আছেন আমি মনে করি। এবং কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবার দালালও আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি কারা কারা পার্সু করতেছে, এটাও আমরা জানি। তো আমাদের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত অত্যন্ত দৃঢ়ভাবে আছেন যে ইয়েস, আপনি দেখেন উনি ভারতের হাই কমিশনার ওনাকে 2 হাতে হ্যান্ডশেক করতেছে। উনি খুব, হাই কমিশনার বেরিয়ে এসে বলছে হি ইজ সো নোবেল, অত্যন্ত বিনয়ী। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী। দ্যাট ডাজন্ট মিন ওনার মেরুদণ্ড নাই।
উনি মেরুদণ্ড ওয়ালা প্রাণী, কিন্তু উনি শেখ হাসিনার মতো ক্যাচও না, ক্যাচও মনে করিয়েন না। মিস্টার হাই কমিশনার, আপনি রেশনাল আচরণ করেন। আপনি আমার জন্য এক হাঁটু নামেন, আমি আপনার জন্য এক কোমর নামবো। আপনি এক কোমর নামলে আমি আপনার জন্য দরকার হলে সাঁতার কাটবো। কিন্তু আপনি একদম ডাঙ্গায় দাঁড়ায়া আমাকে কুমিরের হাতে তুলে দিবেন, এতদিন তুলে দিছেন, আমরা কি আবার সাগরে নামবো যেখানে কুমির আছে? নো। সুতরাং ভারত সফর হবে, কেন হবে না? হবে, কিন্তু কখন হবে? তোমার টার্মস, আমার টার্মস, তোমার কনভেনিয়েন্স, আমার কনভেনিয়েন্স উইল হ্যাভ টু বি ম্যাচ। মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল সভরেইন গ্যারান্টি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট। আর তুমি বলবা যে ওই নাহলে খবর আছে, আমি সুরসুর করে এসে পড়বো, ওই দিন শেষ। না, বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। নো নো, উইল নেভার বি ক্লায়েন্ট স্টেট অর ফরেন মিনিস্ট্রি ইয়াতা দেখছেন, ফরেস্ট মিনিস্ট্রি যে স্টেটমেন্টটা ছিল, ইয়েস, যে বাংলাদেশ উইল নেভার বি এ আই ক্লায়েন্ট। স্যালিউট আওয়ার ফরেন মিনিস্টার, যে মানে টিট ফর ট্যাট, দ্য বিফিটিং রিপ্লাই। এইভাবেই আমাদের ফরেন পলিসি শহীদ প্রেসিডেন্ট যে উনি বলছেন, আমি ডক্টর খলিলকে ধন্যবাদ দিই, সরি, আমি ডক্টর খলিলকে ধন্যবাদ দিই। উনি বলছেন, now we are going to start the foreign policy of late President Ziaur Rahman, independent foreign policy. That's it. আমরা কারোর সাথে শত্রু, আমার সারা জীবন শত্রু থাকবে, ইটস নট দ্যাট। আবার সারা জীবন বন্ধু থাকবে, ইটস নট দ্যাট। আজকে ভিয়েতনাম 30 বছর ভিয়েতনামকে ডিস্ট্রয় করে দিয়েছে আমেরিকা। আজকে পৃথিবীর 1 নম্বর বন্ধু, 1 নম্বর এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে ভিয়েতনাম। সো এমনকি চায়না থেকে বেশি তাদের সাথে বন্ধুত্ব। তাহলে আমি চীন যুক্তরাষ্ট্র আমার মুক্তিযুদ্ধে সাপোর্ট করে না, উই নো, কিন্তু আমার 1 নম্বর এক্সপোর্টিং ডেস্টিনেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমার 1 নম্বর ইম্পোর্টিং কান্ট্রি হচ্ছে চায়না। আমার যত গোলা বারুদ আমার চায়না থেকে আসে। আমার যত আমার গার্মেন্টস এর যত আপনার মানে ইউ ক্যান সে 80 to 90% আপনার ইনগ্রিডিয়েন্টস চায়না থেকে আমার আসতেছে। তাহলে কেন আমি স্বাধীনতার কথা বলে, 71 সালের কথা বইলা, তুমি আমার বন্ধু বেশি শত্রু, তুমি হইলে আমার ডিসগাইজ এনিমি, ইউ আর নাও প্রুভেন এনিমি, তুমি আমাকে ডাকতেছো কেন? তুমি আমাকে কিসের সম্মান করবা? তুমি তো সম্মান করো না, এদেশের মানুষকে সম্মান করো নাই গত 17 বছর 18 বছর। বিশেষ করে আমি আপনাকে যে কথাটা বলতেছিলাম, বিডিআর হত্যাকাণ্ড ইজ প্রুভড, ইন্ডিয়া ইনভলভ, শেখ হাসিনা ইনভলভ। আর 1000 কারণের কথা বাদ দেন, এই এক কারণেই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত কোনোদিন। মানে আমার যদি সামান্য রাজনৈতিক লেখাপড়া থাকে, আমি অন্তত বিডিআর হত্যাকাণ্ডের এই কয়টা এই পেপার পড়ে আমি ডিটারমিন্ড শি উইল নেভার কাম ব্যাক, শি উইল নেভার কাম ব্যাক। বাট মাঝে মধ্যে এগুলো বলে আর কি, মানে কর্মীদের আস্থা, মানে কর্মীদের ওই যে আত্মবিশ্বাসটা একটু বাড়ায়। 100% না, আবার আমাদেরকেও আপনার মিসগাইড করবে আমরা যদি একটু আতঙ্কিত হয়ে যায়, আরে শেখ হাসিনা আসবে। তবে এটা ঠিক, আমি লাস্ট আপনাকে কথা বলতে চাই মিশন ভাই, উই শ্যাল হ্যাভ টু ডিল ভেরি কেয়ারফুলি। ভারতে মোরারজি দেশাই এখন নাই। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কৃতিত্ব যেমন দিব, তেমন গান্ধীর অনুসারী মোরারজি দেশাই, তার পররাষ্ট্রমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, এবং তাদের পানি সম্পদ মন্ত্রী ছিল সুরজিৎ সিং বার্নালা, আমার এখনো মনে আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং তার অ্যাডভাইজার ছিলেন BM আব্বাস এটি, উপমহাদেশের শ্রেষ্ঠ পানি বিশেষজ্ঞ, এবং তারেক রহমান সাহেবের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের যে শ্রেষ্ঠ পানি চুক্তি, গঙ্গার পানি চুক্তি করা হয়েছিল উইথ গ্যারান্টি ক্লজ, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। তাহলে জিয়াউর রহমান সাহেব কিভাবে করতে পারছিলেন? অতি অবশ্যই আমি মোরারজি দেশাইকে ধন্যবাদ দিব। ভারতে মোরারজি দেশাইয়ের মতো নেতা যদি না আসে, বিপি সিং এর মতো নেতা যদি না আসে, চন্দ্রশেখরের মতো যদি নেতা না আসে, তাহলে কিন্তু রিলেশনশিপ কোনোদিন বিল্ড আপ হবে না। এরা তো জঘন্য, এরা তো সবচেয়ে ওয়ার্স্ট, এরা তো মনুসংহিতা তাদের ডক্ট্রিন করবে, সংবিধান করবে কদিন পরে, যেটা আপনাকে আগে একবার আমি বলছিলাম। তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতা মানে কি জানেন? ভারতে যেসব ধর্ম হয়েছে তারা হবে সিটিজেন নাম্বার 1 ক্লাস 1। ভারতের বাইরে সেটা হচ্ছে ধরেন হিন্দু, বৌদ্ধ, জৈন। আর ভারতের বাইরে যেগুলা মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম যারা, তারা থাকতে পারবে, বাট তারা থাকবে সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা হচ্ছে মনুসংহিতা। এবং তারা ভোটাধিকার পাবে না, ভোটাধিকারও পাবে না। তারা ওই যে আপনি বললেন না যে দে উইল বি ক্লায়েন্ট অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া,
হুম। মানে আমাদের যেরকম এই যে ওই যে যেমন মালয়েশিয়াতে ছিল ভূমিপুত্র, ওই যে সৌদি আরবে যেরকম আছে আপনার ওই যে কি কি বলে না, শেখ। শেখ, শেখ না আরেকটা কি বলে, ওই যে কি জানি আমি ভুলে গেছি, ওই যে তাদেরকে মানে আপনি কেউ না কেউ একজন